আবির, ওই আবির, জি আম্মু। আজকে আরেকবার ইন্টারভিউ দিয়ে আয়। তোর বাবা তো শরীর অসুস্থ, আর তুই যদি কোনো একটা চাকরি না পাস তাহলে আমাদের তো আর চলবে না। কোথায় চেষ্টা করিনি আম্মু, সব জায়গায় শুধু টাকা চায়, টাকা না দিলে চাকরি হবে না। তোর আব্বু কাল রাতেই তার বন্ধুকে বলে রাখছে তার বড় একটা কোম্পানি আছে, তুই ওখানে গিয়ে চেষ্টা কর, আল্লাহর রহমতে তোর চাকরি হয়ে যাবে। আচ্ছা আম্মু, যাচ্ছি। আমি রেডি হয়ে নিলাম। এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে হলো আমার আম্মু। আব্বুর বয়স হয়ে এসেছে, তাই আব্বু আর পড়াতে পারবে না। হ্যাঁ, আমার বাবা শিক্ষক। আমার একটা ছোট বোন আছে, এবার ক্লাস 10-এ পড়ে। আর আমি ডিপ্লোমা পাশ করেছি গত বছর। তারপর থেকে চাকরি খোঁজা, চাকরি তো আর হয় না। আজ না হয় শেষ চেষ্টাটা করি। তারপর রেডি হয়ে দরকারি কাগজপত্র নিয়ে বাসা থেকে বের হলাম। আব্বু মুখে সালাম দিয়ে ছোট বোনটা স্কুলে গেছে। বাসা থেকে না খেয়ে বের হতে হলো। কোনো রকম বাসে উঠে চলে গেলাম আঙ্কেলের কোম্পানিতে। খুব বড় একটা কোম্পানি, এখানে টাকা ছাড়া চাকরি পাওয়া মুশকিল। তা একবার চেষ্টা করে দেখি। ঢুকলাম, ঢুকে আমাকে বসতে দেওয়া হলো। কিছুক্ষণ পর একটা পিয়ন এসে আমাকে বলল, স্যার, বড় স্যার আপনাকে ডেকেছেন, আমার সাথে আসুন। আমি পিয়নের পিছন পিছন যাচ্ছি। আমাকে সেখানে নিয়ে যাওয়া হলো। দেখলাম এখানকার বস অতটা বয়স্ক না। আমাকে বসতে বলল আর আমার ফাইলটা চাইলো। আমি দিলাম। তারপর, দেখো আবির, তোমার বাবা তোমার সম্পর্কে আমাকে বলেছে। তাও আমি এমনি একজনকে তো আর চাকরিতে রাখতে পারবো না। তাও তোমার বাবা আমার খুব ভালো বন্ধু ছিলেন, তাই ওনার কথা না হয় তোমাকে চাকরিটা দিচ্ছি। আর যেহেতু আজ মাসের শেষ দিন, তাই আজ যাওয়ার সময় তোমাকে বেতন দিয়ে দেয়া হবে। সেটা চিন্তা তোমাকে করতে হবে না। কিন্তু আমি তোমার ট্যালেন্ট দেখতে চাই। আমি দেখতে চাই তুমি কেমন কাজ করো। এই নাও, এই ফাইলটা আমাকে 2 ঘন্টার মধ্যে শেষ করে দিতে হবে। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতে ধন্যবাদের কি আছে? তুমি তো আমার ছেলের মতোই। এটা করা তো আমার কর্তব্য। যাও, কাজটা করে দেখাও দেখি। কি আজব মানুষ, তাও চাকরিটা যেহেতু পেয়ে গেছি তাই কিছু তো করে দেখাতে হবে। পিয়ন এসে আমাকে আগের জায়গায় নিয়ে গেল। ফাইলটা খুলে দেখলাম কিছুক্ষণ, আরে এটা তো কোনো ব্যাপারই না। আধ ঘন্টা পর কাজ শেষ। বসের রুমের দিকে গেলাম, গিয়ে দেখি এখানে একটা মেয়েও আছে। মনে হয় বসের মেয়ে হবে। আমি বললাম, স্যার আসবো? আরে আসো আসো, কাজটা করতে পারোনি নাকি? তোমাকে দিয়ে আমি এটা আশা করিনি। না স্যার, কাজটা তো শেষ। কি, আধা ঘন্টার মধ্যে কাজ শেষ? দেখি ফাইলটা দেখাও তো। এই নিন। এই পর্যন্ত যতজনকে এই কাজটা দেয়া হয়েছে তাদের মধ্যে কেউ 3 ঘন্টার নিচে শেষ করে দিতে পারেনি। আর তুমি মাত্র আধা ঘন্টা কাজ শেষ করে দিলে। কি যে বলেন না, এটা তো খুব সহজ। এর থেকে সহজ কাজ আমি আর কোনোদিনও দেখিনি। বুঝলাম। তুমি যদি আরো 1 মাস আগে আমাদের কোম্পানিতে জয়েন করতে তাহলে তুমি প্রমোশন পেয়ে যেতা তাড়াতাড়ি। যাই হোক, বাদ দাও ওসব। এই দেখো, এই হচ্ছে আমার একমাত্র মেয়ে। আজ থেকে আমার বদলে ওই এই কোম্পানি দেখাশোনা করবে। মানে আজ থেকে ও তোমার বস। এবার মেয়েটা আমার দিকে ঘুরে তাকালো। এটা কেমনে হতে পারে? এ তো নীলা। হ্যাঁ, এই সেই নীলা যে আমার সাথে ডিপ্লোমায় একসাথে পড়তো। আমার খুব বেস্ট ফ্রেন্ড ছিল, আর আমরা একে অপরকে খুব ভালোবাসতাম। কিন্তু আমার ভুলের কারণে ওকে ভুল বুঝে সব সম্পর্ক শেষ করে দেই। তখনও খুব কেঁদেছিল আমার জন্য। তাও একেবারের জন্য ওর সাথে আমি দেখা করিনি। ও আমাকে দেখে অবাক হয়ে গেল। তারপর, আরে আবির, তুমি তুমি এখানে কাজ করো? জি ম্যাম, আজই জয়েন করলাম। তোরা কি একে অপরকে চিনিস? হ্যাঁ আব্বু, আমরা তো একসাথে পড়তাম। মনে আছে তোমার বার্থডেতে আমি একজনকে নিয়ে আসছিলাম? হ্যাঁ। এই সে। কি, তখন তো এই ছিল সেই? তখন তো অন্যরকম দেখা যাচ্ছিল। এই 2 বছরে এত চেঞ্জ। যাই হোক, সেটা বড় ব্যাপার না। মা, তুই তাহলে আমার কোম্পানি সামলা। ওকে নিয়ে আমি বাসায় গেলাম। আর ওকে বুঝিয়ে দিস কিভাবে কাজগুলো করতে হয়। ও যেরকমভাবে করছে তা সবই ঠিক আছে, কিন্তু তাও ওকে ভালোভাবে বুঝিয়ে দিস। আচ্ছা বাবা। এই বলে স্যার চলে গেলেন। আজ থেকে নীলাই আমার বস। কি আর করার, এটাই ভাগ্য। এখন যদি আমি নীলার কাছে ফিরে আসতে চাই তাও ও আমাকে মেনে নেবে না। স্যার চলে যাওয়ার সাথে সাথেই নীলা আমার ঠোঁটের সাথে তার ঠোঁট মিলিয়ে দিল। আর আমিও কেমন যেন তার সাথে মিশে গেলাম। না, এটা তো ঠিক না। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, কিন্তু ও আমার সাথে কখনোই সুখে থাকতে পারবে না। আমি ওকে ছাড়িয়ে নিয়ে বললাম, ম্যাম এটা কিন্তু ঠিক না, আপনি আমাকে কিস করতে পারেন না।
ওই, তুই কখন থেকে ম্যাম বলছিস? তুই আরেকবার যদি ম্যাম বলিস তাহলে তোর কিন্তু অবস্থা খারাপ করে দিব। আপনি আমার বস, তো আপনাকে তো ম্যাম বলে ডাকবো। ওই, তুই আবার আমাকে ম্যাম বললি? আচ্ছা, তোর সমস্যাটা কি? আমাকে মেনে নিতে কি সমস্যা? তুই কি আমাকে মরে যেতে বলছিস? সাথে সাথে ওর মুখে হাত দিয়ে চেপে ধরলাম। কি আর করবো, এই কথা বললে আমার খুব কষ্ট হয়। প্লিজ ম্যাম, এরকম কথা বলবেন না। আপনি যদি আরেকবার এই কথা বলেন তাহলে আমি চাকরি ছেড়ে চলে যাব। আমি এমনিই বললাম, আমি চাকরি ছাড়বো না এত সহজে। এই চাকরিটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তাহলে মেনে নিতে প্রবলেম কি? তুই তো আমাকে কোনোদিন কষ্ট দিতে চাস না। এই 2 বছর ধরে তুই যে আমাকে কষ্ট দিয়ে গেছিস, সেটা কি হবে? তুই যে 2 বছর ধরে আমাকে কাঁদিয়ে গেছিস, তার কি হবে? জানিস, আমি এই 2 বছর ধরে অনেক কষ্টে আছি। কাল আব্বু বলল যে তুই আসবি আব্বুর কোম্পানির চাকরির জন্য, তাই আমি আসছি। জানিস, তোকে আমি খুব ভালোবাসি, তাই তোকে যাতে আবার নিজের করে পেতে পারি, তার জন্যই আমি আব্বুকে বলে তোকে চাকরিটা দিয়েছি। আমাকে ফিরিয়ে দিস না। তুই যদি আমাকে আবার ফিরিয়ে দিস তাহলে আমি মরে যাব। আমি ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। কি আর করব, আমার ভুলের জন্য মেয়েটা কষ্ট পাচ্ছে। 2 বছর আগে যখন আমি ওকে ছেড়ে চলে গিয়েছিলাম তখন ও নাকি খাওয়া দাওয়া বাদ দিয়েছিল। সারাদিন কান্না করতে করতে শরীর খারাপ করেছিল। আবার নাকি সুইসাইড করতেও গিয়েছিল, কিন্তু তাও পারেনি। ওর আম্মু তখন যদি না বাঁচাতো তাহলে হয়তো বা আমার সামনে এখন আর থাকতোই না। কিন্তু আমারও কিছু করার নাই। আমি ওকে বিয়ে করতে পারবো না, ও আমার সাথে থাকতে পারবে না। হ্যাঁ, এটা ঠিক যে বিয়ের পর আমি ওকে যা বলবো তাই করবে, কিন্তু ওর যদি কোনো কিছু চাইলে আমি যদি তাকে না দিতে পারি, সেটা যদি ও আমার কাছে ওই জিনিসটা চায়, আমার খুব খারাপ লাগবে। আমি ওকে ছেড়ে দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাব না, কিন্তু এখন তো অফিস টাইম। এখন যদি তুমি আমার সাথে এরকম করো তাহলে কেমন হবে বলো তো? তাতে আমার কিচ্ছু যায় আসে না। এটা এখন আমার কোম্পানি, বুঝতে পারছিস? আর আমি আমার হবু বরের সাথে আছি, তাতে কার কি? তা না হয় বুঝতে পারছি, কিন্তু আমার মুখে আঙ্গুল দিয়েই। না, কোনো কিন্তু না। দেখি, এই নাও তোমার বেতন। আমার হাতে টাকা দিল, কিন্তু কাজ তো এখনো বাকি আছে। ওই চুপ, তোকে বলছি না আমি যা বলবো তাই করবি? আর একটা কথা বললে আমি কিন্তু আর তোর সাথে কথা বলবো না। আমিও তো চাই, তাই মনে মনে বললাম। কিছু বললি? না তো, আমি আবার কি বলবো? না না, আমার মনে হয় তুই মনে মনে কিছু বললি। না সত্যি আমি কিছুই বলিনি। দেখ, আমি তোকে খুব ভালো করে চিনি। এখন তুই সত্যি করে বল, কি বললি তুই? আর আমি ভাবছিলাম আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। কি সত্যি আমাকে খুব সুন্দর লাগছে? বাঁচা গেল, ওর প্রশংসা করলেও খুশি হয়। আচ্ছা চলো, আমার সাথে চলো। কোথায়? শপিং এ। তোমার অবস্থা দেখছো, কিরকম পোশাক পরে আছো। তা ঠিক, কিন্তু আমরা চলে গেলে অফিস কে সামলাবে? সেটা তোমাকে নিয়ে ভাবতে হবে না। আব্বুর সেক্রেটারি আছে, ওই সব সামলে নিবে নে। আমি ওকে আগেই বলে রাখছিলাম। এখন চলো তো। আচ্ছা যাচ্ছি তো। আমাকে টানতে টানতে নিয়ে গেল। কি আর করার, চলে গেলাম ওর সাথে। ওর কথা না শুনলে আমাকে খুব মারতো। শপিংয়ে গিয়ে অনেক কেনাকাটা করলো, আর যাওয়ার সময় মিষ্টি কিনলো, আর জিনিসপত্রগুলো বিল দিয়ে দিল। আমাকে দিতে দিল না। আমারও কিছু কেনার ছিল, আব্বা আম্মুর জন্য আর আমার ছোট বোনটার জন্য, কিন্তু আর কেনা হলো না। যা কিনলো তাও একাই কিনলো। কী কিনলো আমি কিছুই জানি না, তার কারণ ও আমাকে কোনো কিছু দেখায়নি, শুধু ব্যাগগুলো আমাকে ধরাই দিছে। ইস কি ভারী, আজ 100% শিওর আমি মারা যাব। এত কিছু কেউ কেনে নাকি? যাওয়ার সময় গাড়িতে করে যাচ্ছিলাম, ও ড্রাইভ করছিল, আমি ওর পাশে বসেছিলাম। কিন্তু ও কোথায় যাচ্ছে? 1 ঘন্টা পর আমরা আমার বাসার সামনে পৌঁছে গেলাম, কিন্তু ওইখানে কেন নিয়ে আসলো? আমাকে নামিয়ে দেবে নাকি? তাহলে এত কষ্ট করলাম, তার জন্য কিছুই দেবে না? এইভাবে গাড়ি থেকে নিচে নামলাম, ও নামলো, কিন্তু ও নামলো কেন? আমাকে আবার সব ব্যাগ ধরতে দিয়ে কলিং বেল চাপ দিলাম। যেহেতু ভাড়া থাকি, আব্বু শিক্ষক, তাই নিজেদের কোনো বাড়ি নেই, ভাড়া থাকতেই হয়। দরজা খুললো আম্মু। আম্মু নীলাকে দেখে অনেক খুশি। নীলা সালাম দিয়ে আম্মুকে জড়িয়ে ধরলো। আম্মু ওকে ভিতরে আসতে বললো, ও তো ভিতরে চলে গেল। এখন আমার কি হবে? আমাকে ভুলে গেল। জানি না নীলাকে বিয়ে করলে আম্মু আমাকে মনে রাখবে নাকি কোনোদিন রাখবেই না মনে। যাই হোক, আমি কষ্ট করে ভিতরে ঢুকলাম। দেখি আমার বোনটা মন খারাপ করে বসে আছে, কিন্তু ওর আবার কি হলো? ওর তখন স্কুলে থাকার কথা। আমি ওর কাছে গেলাম, ও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কি হলো, কান্না করছিস কেন? কি হয়েছে বল? স্কুল থেকে চলে আসলি কেন? তোকে কেউ কিছু বলেছে?
ভাইয়া আমাকে স্কুল থেকে বের করে দিছে, বলল যে টাকা না দিলে স্কুলে আসিস না। কাঁদিস না বোন, কালকে দিয়ে দেব। না, ও ওই স্কুলে পড়বে না। মানে? মানে সোজা কথা, ও আর ওই স্কুলে পড়বে না, ওকে ভালো স্কুলে পড়াবো। কিন্তু ওই তোমাকে বলছি না, অত মানে মানে করবা না। দেখি আপু, আসো তো। নীলা আমার বোনের কাছে গেল, গিয়ে ওর চোখ মুছিয়ে দিয়ে ওর কাছে দুটো ব্যাগ দিল। এখন বুঝতে পারলাম একে একে যতগুলো ব্যাগ ছিল সবগুলোই আম্মুকে দিল কিছু, আব্বুকে দিল কিছু, আর বলল, এতগুলো জিনিস নিতে পারলাম না। আরে আন্টি, আমি তো কিনে নিই। তোমার ছেলে আজ বেতন পাইছে, সেটা দিয়ে এত কিছু কিনে নিয়ে এসেছে, আর আমাকে কিছুই কিনতে দেয়নি। ও কি বলছে আবির? হ্যাঁ আম্মু, ও ঠিকই বলেছে, আমার চাকরিটা হয়ে গেছে, আর আমার বস ওই। বাহ, এটা তো ভালো কথা। যা, তোর আব্বুকে কথাটা বলে আয়। যাই তাহলে। বাবার কাছে গেলাম, দেখলাম খবরের কাগজ পড়ছে। বাবাকে সালাম দিয়ে মিষ্টি খাই দিলাম। বাবা খুব খুশি হলো তখন। বাবা, তোমার চাকরিটা হয়ে গেছে তাহলে? হ্যাঁ আব্বু, হয়েছে। দেখো তোমার জন্য কত কিছু নিয়ে আসছি। আমি তো কিছুই নিয়ে আসিনি, এগুলো সব নীলার পছন্দের। আমি জানিও না কি আছে এর মধ্যে। নীলা তো আমাকে পাঠিয়ে দিল, কি যে করি। তখন নীলা এসে হাজির, আব্বুকে সালাম দিল, তারপরে ব্যাগ থেকে একটা পাঞ্জাবি বের করে দিল। দেখে আব্বু খুব খুশি হলো। এত কিছু নিয়ে আসার কি দরকার ছিল? তা বাবা, একটা বিয়ে করে নাও তাহলে। কি যে বলো না আব্বু, বিয়ে করার জন্য মেয়ে পাবো কোথায়? আমি আছি তো। ওর কথা শুনে আব্বু অবাক। পিছন থেকে বোন আর আম্মু বলল, আমরা রাজি। তা বাবা, সবাই তো রাজি, তাহলে ওকে বিয়ে করে নাও। না আব্বু, আগে এখান থেকে বের হই, আগে একটা বাড়ি দেখবো, তারপর ওখানে গিয়ে তারপর বিয়ের চিন্তা। তুমি যেটা ভালো মনে করো। আরও অনেক কথা হলো। তারপর আমি আমার ঘরে চলে গেলাম। নীলা আমার পিছন পিছন আসলো। এসেই, ওই তুই আমাকে বিয়ে করবি না? করবো তো, রাগ করো কেন? তুই ওখানে গিয়ে কি বললি? যা বলছি তা তো সব সত্যি। দেখো, এখানে থাকা অবস্থায় আমি তোমাকে কেমনে বিয়ে করব? আমি কিছুই জানি না, তুই আমাকে বিয়ে করবি বাস। আমি আর কোনো কথা শুনতে চাই না, ওকে? ওকে। এখন তাড়াতাড়ি বল, আমাকে কবে বিয়ে করবি? 1 মাস পর। আচ্ছা, এই 1 মাস তোমার জন্য অপেক্ষা করে থাকবো। এইভাবে কাটছিল আমাদের দিনগুলো। এইভাবে 1 মাস কেটে গেল, তার সাথে প্রমোশনও পেয়ে গেলাম। কিন্তু আমি জানতাম না যে প্রমোশনের সাথে ফ্ল্যাটও দেয়। এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? কি আর করার, 1 মাস যেহেতু পার হয়ে গেছে, তাই ওকে বিয়ে তো করতে হবে। আর এখন তো একটা ফ্ল্যাটও পেয়ে গেলাম। ভাড়া বাসা থেকে সব কিছু নিয়ে গেলাম ফ্ল্যাটে। তাও মনে হচ্ছে ফাঁকা ফাঁকা। আসলে ফ্ল্যাটটা বড়, আর আমাদের আসবাবপত্র কম। আব্বু আম্মু এখন ভালোভাবে থাকতে পারবে। বোনটার কাছাকাছি ভালো কোনো স্কুলে পড়াশোনা করবে, অফিসেও কাছাকাছি। কিন্তু আমার চিন্তা একটাই, এটা তো কাকতালীয় হতে পারে না। এর পিছনে নিশ্চয়ই নীলা আছে। এসব তার মানে নীলারই কাজ। নীলার সাথে কথা বলতে বলতে নীলা এসে হাজির হয়েছে। আরেক ঝামেলায় পড়লাম। তার কারণ ও এসে বিয়ের জন্য চাপ দেওয়া শুরু করছে। আর আমি কেউকে ছেড়ে পালিয়ে যাচ্ছি নাকি? আমি আমার রুমে শুয়ে আছি। নীলা আম্মুকে রান্নার কাছে হেল্প করে আমার কাছে চলে আসলো। এসে নানান কথা বলতে লাগলো। আমার প্রশ্ন একটাই, নীলা একটা কথা বলি? বলো। তুমি আমাকে বিয়ে করতে চাও, তাই না? কেন তুমি আমাকে বিয়ে করতে চাও না বুঝি? না, তেমন কথা না। তুমি আমাকে ছুঁয়ে বলো তো, এই ফ্ল্যাটটা কার? নীলা চুপ করে আছে। কি হলো, বলছো না কেন? আমি তোমাকে একটা প্রশ্ন করছি, এই ফ্ল্যাটটা কার? আসলে এই ফ্ল্যাটটা আমার। ও, বুঝতে পারছি। তাহলে এখানে থাকা যাবে না। ওই, তুই কিন্তু অনেক কথা বলছিস। জানিস এই ফ্ল্যাটটা আমার বাবা আমার নামে লিখে দিছে। যদি এখানে আমার স্বামী না থাকে তাহলে এটা দিয়ে আমি কি করব বল তুই? তাও আমাকে একবার বলা তো উচিত ছিল। আমি আমার টাকায় কিনতাম। তা আমি জানি তুই আমার জন্য সব কিছু করতে পারবি, কিন্তু আমি তোমাকে তো আর কষ্ট দিতে পারবো না। হায় হায়, এ মেয়ে বলে কি? ডায়লগ চেঞ্জ। আমার বলার কথা যেটা, সেটা এ মেয়ে বলছে। কি হলো, কি ভাবছো? কিছু না, বলো কি বলবা। আমাকে তাহলে কবে বিয়ে করবে? আমি কিন্তু আর এত অপেক্ষা করতে পারবো না। সেটা আমিও পারবো না, কিন্তু তুমি বিয়ের পর যে আমাকে ভালোবাসবে না, তখন আমি কি করব? ওই, তুই যদি আর একটা কথাও বলিস তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। এমনি কি বললাম আমি? তুমি এমন একটা কাজ করছো, আবার আমাকে বলনি। এটা কি ঠিক? আমি তো তোমার হবু বর, তাই না? আমাকে অন্তত একবার বললে আমি কি তোমাকে মানা করতাম? চুপ, আমি অত কিছু জানি না। আমাকে বিয়ে করবে কিনা করবে না। করব, কিন্তু তোমার আব্বু কি বিয়েতে রাজি হবেন? কেন হবে না? আব্বুই তো বলছে যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা করে নিতে।
তার মানে এসব প্ল্যান ছিল, তাই তো? হুম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আব্বুকে আসতে বলো আজ আমাদের বাসায়। আব্বু তো অনেকক্ষণ আগেই আসছে, আমার সাথে আঙ্কেলের সাথে কথা বলছে। কি কি কি? কি হলো, তুমি এরকম করছো কেন? তোমার শরীর ঠিক আছে তো? আপনারা ভাবতেছেন আমার কি হয়েছে? আসলে আমি অজ্ঞান হয়ে গেছি ওর কথা শুনে। এই মেয়ে তো তাড়াতাড়ি কেমনি কি, এসব ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে গেছি। চোখ খুললাম, চোখ খুলে দেখি বাসার সবাই, সাথে নীলাও আর সাথে আঙ্কেলও ছিল। আঙ্কেল বলা ভুল হবে, কারণ সে এখন আমার বস, সাথে নীলাও আছে, কিন্তু ও তো আমার বউ হবে, তাহলে ওকে কেন আমি বস বলতে যাব? সবাই আমার রুমে আলোচনা করলো, বিয়ে হবে আজ থেকে 15 দিন পর, আপনাদের সবাইকে আমন্ত্রণ করলাম, তাই আপনারা সবাই আসবেন আমাদের বিয়েতে। বিয়ের এখনও দেরি আছে। নীলার বস চলে গেল, আমি বসে বসে গাঁজা খেতে মন চাচ্ছিল, কিন্তু তার কোথায় পাবো? কেনাকাটা করতে এখনও 7 দিন বাকি আছে। এই 7 দিন শান্তিমতো থাকতে পারবো, তারপর আমি সারা জীবনের জন্য লকডাউন। এই লকডাউন সেই লকডাউন, এটা আপনারা বুঝবেন না, আর বুঝলেও প্রকাশ করবেন না। তাহলে আমার অবস্থা তো খারাপ, কি আর করার, কাল অফিসে যেতে হবে। রাতে আব্বু আম্মুকে আগে খেয়ে ঘুমাতে বললাম, তার কারণ তাদের বয়স হয়েছে, এইভাবে তো আর চলতে দেওয়া যায় না। আর আমার বোনটারও সামনে পরীক্ষা, তার জন্য দোয়া করবেন। আমি রান্নাঘরে গিয়ে থালা বাসন সব ধুলাম, এগুলো করে অভ্যাস হয়ে গেছে, আর আমি এগুলো পারি, আবার রান্নাও করতে পারি। রাত 8:30, আব্বু আম্মু গভীর ঘুমে। তখন বোন আমার রুমে আসলো পড়া বুঝিয়ে নেওয়ার জন্য। আমার সামনে পড়ছে, আমি শুনছি, কিন্তু একটা জিনিস আমার মাথায় এখনো ঘুরছে। আমার বোন কখনোই আমার কাছে পড়তে আসে না, তার কারণ না পড়লে আমি বকা দেই। তাহলে আজকে সে আমার কাছে আসছে কেন? এই কথাটি কয়েকদিন হলো চিন্তা করতে করতে মাথারও একটা চুলই পেকে গেছে। বোনের হাতটা ধরলাম, হাতে একটা পুতুল দিয়ে বললাম, আচ্ছা তুই তো কোনোদিন আমার কাছে ভয়ে পড়তে আসিস না, তাহলে আজকাল তোর কি হয়েছে? দেখ সত্যি করে বল, আমি তোকে একটা সুন্দর পুতুল দিছি, এখন তুই বল তো ব্যাপারটা কি? আসলে ভাবি বলেছিল যে তোমার উপর নজর রাখতে, তুমি অন্য কোনো মেয়ের সাথে প্রেম করো নাকি? আমাকে কেউ মাইরে ফেলা, মনে মনে চিল্লাইতেছি, হাসবো না কাঁদবো বুঝতেছি না। এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। বোনের পরে শেষ হতেই ও ঘরে চলে গেল, আমিও আর এত কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। কি স্বপ্ন! কিন্তু স্বপ্নের মধ্যে নীলা আমাকে সবসময় মারে, যদি বিয়ের পরে মরে তাহলে কি করব? ঘুম ভেঙে গেল, এটা কি হলো? আমি তো থাক, আর পিছনে না যাই। ফজরের নামাজ পড়ে একটু হাঁটতে গেলাম, এসে দেখি আব্বু আম্মু নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। আমি হালকা নাস্তা বানিয়ে ফেললাম, তাদের উঠতেও দেরি হয় না। তারা পুরো খাবারটা খেয়ে তারপর আমি অফিসে চলে আসলাম। কি আর করব, আব্বু আম্মুর খেয়াল আমাকে রাখতেই হয়। অফিসে এসে আমার কেবিনে বসে আছি, হঠাৎ পিয়ন এসে বলল, স্যার, আপনাকে ম্যাম ডাকছে। কতবার বলবো আপনাকে, আপনি আমাকে স্যার বলবেন না? আমি আপনার ছেলের বয়সী, আর যদি স্যার বলেন তাহলে কোনোদিন আপনার কথা আমি শুনবো না। শুনেই তার চোখের কোণে পানি চলে আসলো। আমি গেলাম, গিয়ে দেখি অনেক কাজ পড়ে আছে, তারপরও 23টার মতো ফাইল হবে। এত কাজ করতে করতে আমি শেষ হয়ে যাব। তখনই, নীলা, এত কাজ না করলে হয় না? মিস্টার আবির, এটা তোমার বাসা না, এটা অফিস, তাই এখানে নাম ধরে ডাকা যাবে না। আর এমনিতেও আমি তোমার বস, বুঝতে পারছেন? জি ম্যাম। এই বলে আমি চলে আসলাম, আর আসার সময় সব ফাইল আমাকে নিয়ে আসতে হলো। কিন্তু আজ নীলার কি হলো? ও তো আমার সাথে কোনো দিন এরকম ব্যবহার করে না। এখন মনে পড়ছে, আজ বাসা থেকে যখন আমি অফিসের জন্য বেরোচ্ছিলাম তখন রাস্তায় জ্যাম ছিল, তাই আজকে আসতে দেরি হয়েছে অফিসে। আসলে আমি প্রতিদিনই বাসে করে আসি, আজও আসতেছিলাম, জ্যামের মধ্যে আটকা পড়ায় আমার পাশে সিট ফাঁকা। কলেজে পড়ে এক মেয়ে এসে আমার পাশে বসলো। আমি কিছু বললাম না। 2 মিনিট পর, হাই, আমি নদী। আপনার নাম কি? আমি আবির। ওহ, আপনি অফিসে যাচ্ছেন? হুম। আচ্ছা, আপনার নাম্বারটা দিন তো। কেন? না, এমনি আর কি। আপনার সাথে এতক্ষণ কথা বললাম, নাম্বার দিবেন না? হায় হায়, এ মেয়ে বলে কি? কথা বলার 3 মিনিটও হয়নি, আর এ মেয়ে নাম্বার চায়? না না, দেয়া যাবে না। আর এমনিতে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, বুঝতে পারছেন? ওহ, এটা তো ভালো কথা। তা দাওয়াত দিবেন না? দিলাম তো, চলে আসেন। তা বললেই হলো, বিয়ের কার্ড দেন। আমার কাছে নাই তো এখন। তাহলে নাম্বার দেন। কেন? বললাম তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাও নাম্বার দিয়ে কি করবেন? আরে মিস্টার, আপনি তো অনেক কথা বলেন দেখতেছি তো। নাম্বার দিতে বলছি, নাম্বার দেন। আমি যদি আপনার বিয়েতে আসি, আপনি তো কার্ডই দেননি। যদি আমাকে ঢুকতে না দেয় তাহলে? এটা তো ঠিক। ওই জন্যই আপনার কাছে নাম্বার চাইছিলাম। আচ্ছা লেখেন, 017। থ্যাঙ্কস।
বাহ কি সুন্দর হাসি। তারপর অনেক কথাই হলো, আমার ফেসবুক আইডিও নিল। এখন বুঝতে পারছি নীলা কিসের জন্য রাগ করে আছে, কিন্তু এটা তো নীলা জানার কথা না, তার কারণ ও তো ওখানে ছিল না। ও তোর গাড়িতে আসে, তাহলে আমার সাথে কেমনে দেখবে? ও আবার ওই বাসে ওঠেনি তো। এসে ভাতে হতে দেখি নীলা আমার কাছে আসলো। ম্যাম কিছু বলবেন? আপনারা চাকরি করতে হবে না, আপনি যেতে পারেন। আমি তো অবাক হয়ে গেলাম। সেসব আমি জানি না, আপনাকে যেতে বলছি, আপনি চলে যান। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না, বললাম না আপনি ভালোই ভালোই বের হবেন, নাকি আমি সিকিউরিটিকে বলবো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে? না থাক ম্যাম, আমি যেতে পারবো। এই বলে আমি উঠে চলে আসতে যাব, তখনই নীলাকে বললাম, নীলা আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমাকে কোনোদিনও ভুল বোঝো না। আমি শুধু তোমাকে ভালোবাসি আর তোমাকে ভালোবাসবো। আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না, ভালো থেকো। এই বলে আমি চলে আসলাম। আপনারা কি ভাবছেন আমি কষ্টে আছি? আরে না, আমি আরো সুখে আছি। আমি জানি নীলা আমার কাছে ঠিকই ফিরে আসবে। আমিও দেখতে চাই নীলা কতক্ষণ থাকতে পারে আমার সাথে কথা না বলে। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আব্বু আমাকে সব খুলে বললাম, সাথে নীলার আব্বুকেও। আসলে নীলার আব্বুকে আমি বাসায় গিয়ে দেখতে পাই। আমি সবাইকে বলে দিলাম কি কি করতে হবে, আর আমি আঙ্কেলের কাছ থেকে বাসার চাবি নিয়ে চলে গেলাম নীলার বাসায়। আমি নীলার রুমে শুয়ে আছি, তার কারণ আমি জানি নীলা এখন আমার বাসায় যাবে। আমি আরামসে ঘুমাচ্ছি নিশ্চিন্তে, আর ওইদিকে নীলা। না, কাজটা ঠিক হয়নি। কি ঠিক হয়নি ম্যাম? আমি ওকে ভুল বুঝে তাড়িয়ে দিলাম, এখন যদি ও আমাকে মেনে না নেয় তাহলে কি হবে? চিন্তা করেন না ম্যাম, আপনি এখন স্যারের কাছে গিয়ে ক্ষমা চান, তাহলেই হবে। ঠিক বলছো, কিন্তু অফিস কে সামলাবে? কেন ম্যাম, আমি আছি তো। তুমিও তো নতুন এসেছো, তুমি পারবে না এগুলো। ওই তুই যা তো, তোর জন্য শুধু শুধু ছেলেটা কষ্ট পাইলো, আবার তুই এখানে আমার সাথে নাটক করছিস। ওই, তুই আমার সাথে তুই তুই করে বলছিস কেন? আমি তোর বস না? তুই আমার বস, কিন্তু তুই আমার বান্ধবীর কথাটা মনে রাখিস। আচ্ছা, আমি ওকে সরি বললে ও কি আমাকে মেনে নিবে? ওই তুই গেছিস তাড়াতাড়ি, গিয়ে দেখ ও কোনো কাণ্ড করে বসলো না তো। আচ্ছা যাই, আর তুই এদিকটা সামলে নিস। ওকে। নীলা আমার বাসায় চলে আসলো, কিন্তু আমায় খুঁজে পেল না। তখন আম্মু। কি হয়েছে মা, কাকে খুঁজছিস? আম্মু, তোমার ছেলে কোথায়? ও, বলতে ভুলে গেছিলাম, নীলা আমার আম্মুকে মা বলে ডাকে। কেন? ও তো তোর সাথে আসার কথা, তোর সাথে দেখছি না যে। ও তো দুপুরে অফিস থেকে চলে গিয়েছিল, বাসায় আসেনি, তাহলে কোথায় গেছে? আমি তো জানি না, আমাকে তো কিছুই বলেনি। আচ্ছা, তোদের মধ্যে কি কিছু হয়েছে? আম্মু। এই বলে আম্মুকে জোরে ধরে কাঁদতে শুরু করে দিল। আচ্ছা, কি হয়েছে বলতো? আম্মু, আমি না ওকে খুব বকা দিচ্ছি, আর ওকে অফিস থেকে বের করে দিচ্ছি। কেন? আমার ছেলেটা আবার কি দোষ করলো? জানো আম্মু, ও না আজকে অন্য একটা মেয়ের সাথে অফিস পর্যন্ত আসছিল, সারা রাস্তায় কথা বলছে ওই মেয়েটার সাথে। কথা বলেছে তো, কি হয়েছে? এত ওকে ভালোবাসে না? তাই তো ওকে ভুল বুঝে বের করে দিচ্ছি। বুঝতে পারছি। এখন আমি কি করব? কোথায় খুঁজবো? চিন্তা করিস না, ও ঠিকই ফিরে আসবে। তুই তোর বাসায় যা, গিয়ে ফ্রেশ হয়ে নে। ও আসলে আমি তোকে খবর দিব। সত্যি আসবে তো? আরে ও আমার ছেলে, আমি ছাড়া ওকে কেউ আর ভালো চেনে না, বুঝলি? আচ্ছা চাই, আসলে আমাকে বলো কিন্তু। নীলা চোখ মুছতে মুছতে ওর বাসায় চলে গেল। ততক্ষণ আম্মু আমাকে সব খুলে বলল। আমি সেই অনুযায়ী রেডি হয়ে থাকলাম। কখন নীলা আসে। নীলা তার বাসায় পৌঁছে গেল। নীলামা, এই যে নে, এটা তোর বাসায় কেউ একজন দিয়ে গেছে। কি আব্বু এটা? আমি জানি না, চিঠি হবে, তুই ফ্রেশ হয়ে পড়ে নিস। আচ্ছা। নীলা তার রুমে চলে গেল। গিয়ে চিঠিটা খুলে দেখলো, যেটা আমি লিখেছিলাম। তা কি লিখেছিলাম সেটা না আপনাদের শুনিয়ে দেই। সেখানে শুধু এতটুকুই লেখা ছিল যে ভালো থেকো, আর কিছুই লিখিনি। এটা দেখে নীলা চিৎকার করে কান্না শুরু করে দিল। আমি মনে হয় একটু বেশি বেশি করে ফেলেছি। তখন, প্লিজ আবির, আমার কাছে ফিরে আসো। আমি আর কোনোদিন তোমাকে সন্দেহ করব না, আমি আর কোনোদিন তোমার উপর রাগ করব না, আমাকে ক্ষমা করে দাও। সত্যি তো? আমাকে আর কোনোদিনও ভুল বুঝবে না? সত্যি বলছি, আমি আর কোনোদিন তোমাকে ভুল বুঝবো না। আমাকে অনেক ভালোবাসবে? আমি তোমাকে অনেক ভালোবাসবো, প্লিজ দাও, আমার কাছে ফিরে আসো। এই যে আমি যে তোমার পিছন থেকে কথা বলছি, তাও কাঁদছো কেন? কি? এবার নীলা পিছনে তাকালো, আমাকে দেখে প্রচুর খুশি হলো, আমাকে জড়িয়ে ধরলো। আর এত টাইট করে ধরে আছে, আমি সত্যিই মরে যাব। ও যদি শক্ত করে এভাবে জড়ে থাকে। আমি ওকে কিস করলাম, ও খুব লজ্জা পেল।
যখন আমাকে কিস করলো তখনও তো লজ্জা পেল না। তাহলে বাদ দে এসব, এগুলো আপনারা বুঝিয়ে নিন। এ মেয়ে, কাঁদো কেন? সরি, আর কোনো দিন এরকমটা হবে না। আমি জানি তো। এখন আমাকে যদি না ছাড়ো তাহলে আমি যে মরে যাব। ছাড়ছি না, আমাকে ক্ষমা করে দিছো তো? একটা শর্তে ছাড়তে পারি। কি সত্য? তুমি যা বলবে আমি তাই করব। পারলে আমার যত টাকা আছে সব নিয়ে নাও, তাও আমাকে ছেড়ে যেও না। এই মেয়ে, তোমাকে আমি ভালোবেসে ভুল করে ফেলেছি। কেন কেন? আমি তোমাকে টাকার জন্য কোনোদিনও ভালোবাসিনি। যদি টাকার জন্য কাউকে ভালোবাসতাম তাহলে আমি কবে জান্নাতকে বিয়ে করে ফেলতাম। আবার ওর কথা কোথা থেকে আসছে? আমাকে ক্ষমা করবা কি না? একটা শর্তে, আমার সাথে হোটেলে চলো। কেন? আমার সাথে এক রাত কাটাতে হবে, পারবা নাকি? তোমার জন্য আমি সব করতে রাজি। আচ্ছা তাহলে পিছনে ঘোরো, যা বলছি তাই করো। নীলা পিছনে ঘুরলো, আমি চোখ বেঁধে দিলাম নীলার। আপনারা কি ভাবছেন আমার সাথে কি করব? আমি ওকে নিচে নিয়ে গেলাম আর ওর চোখটা খুলে দিলাম। তখন সারপ্রাইজ, সবাই একসাথে বলে উঠলো। আমাদের পরিবার আর নীলার পরিবারে সবাই ছিল। আজকে নীলার জন্মদিন, আর নীলা এই কথাটা জানতোই না। ও সবাইকে দেখে চমকে উঠলো, ওর বার্থডে উইশ করলো, ও কেক কাটলো, সবার প্রথম আমাকে খাওয়ালো। একে একে সবাইকে খাওয়ানো শেষ, আর তখন আমাদের বিয়েটাও হয়ে গেল। যেরকম অবস্থায় আছে সেরকম অবস্থাতেই বাসায় নিয়ে গেলাম ওকে। যেহেতু ধুমধাম করে বিয়েটা হয়নি, এতে আমি খুশি। আমি ওকে কোলে করে নিয়ে গেলাম। ও লজ্জার কিছুই বলতে পারলো না, বলবে কেমনে? সারপ্রাইজ ছিল এরকম, আর ওর গিফটও ছিল যে ওকে বিয়ে করা। এখন মেয়েটা আর কষ্টই পাবে না। আম্মু আর বোন আমাকে রুম থেকে বের করে দিয়ে বললো একটু পরে আয়। হ্যাঁ হ্যাঁ, আমি এতক্ষণ কি করব? ছাদে গেলাম, ফোন টিপছি, তখন অচেনা নাম্বার থেকে ফোনটা ধরলাম। ওপাশ থেকে একটা মেয়ে সালাম দিল, আমি জবাব দিলাম। হ্যালো, আমি নদী। ও, তা আপনি কেমন আছেন? জি ভালোই আছি, আপনি কেমন আছেন? আর আপনার যে বিয়ে হয়েছে তা তো বললেন না। আপনি কেমনে জানলেন যে আমার বিয়ে হয়েছে? আমি তো বিয়ের কথা কাউকে বলিনি। ও, বুঝতে পারছি, আপনি আমাকে চিনতে পারলেন না। না তো, আপনাকে চিনি আমি কি করব? আমি তো শুধু আমার বউকে চিনি। এখন বউ পাইয়া আমারে ভুলে যাও তুমি, তাই না? তা তুই কোথায়? তুমি আমাকে চিনতে পারছো? কেন চিনব না? তুই যে আমার বউয়ের বান্ধবী আর তার সেক্রেটারি, আমি তো তোমাকে চিনবই। তা তখন আমার সাথে নাটক করার কি দরকার ছিল? তোমার জন্য আমাকে কত কথা শুনিয়ে দিল। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। তা বউ ছেড়ে ছাদে কি করছো? তাতে তোমার কি? আর তুমি কিভাবে জানলে যে আমি ছাদে আছি? তুমি খেয়াল করনি? তোমার বাসার সামনে আমার বাসা, একটু সামনে তাকাও। তাকালাম আর দেখলাম তাকে। হ্যাঁ হ্যাঁ, তার মানে মেয়েটা এতক্ষণ আমার উপরে নজর রেখেছে, আমাকে কেস খাওয়াই দিছিল। যাই হোক, মন খারাপ করে লাভ নাই। আমি ফোনটা কেটে যেই রুমে যাব তখনই দেখি নীলা আমার পিছনে দাঁড়িয়ে আছে। হায় আল্লাহ, এইবার মরছি। এখন একমাত্র মহান আল্লাহ তাআলাই পারে বাঁচাতে। আমি ওকে কিছু বলার আগেই আমাকে নানান কথা শুনিয়ে দিয়ে চলে গেল। আমি চলে গেলাম তার পিছু পিছু। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। তখন পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহায় লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না গো। ইস, তুমি এত সুন্দর গান পারো। পারি তো, আরো শোনাবো নাকি? না না, আর শোনাতে হবে না, আমার কেমন কেমন জানি করছে। কেমন কেমন করছে? ইস, সব আমি বলবো নাকি? কিছু কিছু তো তোমারও বুঝে নিতে হবে। আমি কি বুঝবো? তুমি একটু বুঝাই বলো না। প্লিজ, আমি আর থাকতে পারছি না। বুঝতে পারছি তোমার কি হয়েছে। চলো, অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিই। আচ্ছা চলো। নামাজ শেষ করে ওকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। ও নিজে থেকে আমাকে কিস করলো। আর তারপর ইতিহাস, এসব আপনাদের শোনা যাবে না। এসব শুনতে হলে বা জানতে হলে আপনারা বিয়ে করে নেন। আর যারা বিয়ে করেছেন তারা তো জানেনি কি হয়েছে। তো বন্ধুরা, গল্পটি অবশ্যই ছোট ছিল, তবুও কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর নতুন গল্প শীঘ্রই আসছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।
আবির, ওই আবির, জি আম্মু। আজকে আরেকবার ইন্টারভিউ দিয়ে আয়। তোর বাবা তো শরীর অসুস্থ, আর তুই যদি কোনো একটা চাকরি না পাস তাহলে আমাদের তো আর চলবে না। কোথায় চেষ্টা করিনি আম্মু, সব জায়গায় শুধু টাকা চায়, টাকা না দিলে চাকরি হবে না। তোর আব্বু কাল রাতেই তার বন্ধুকে বলে রাখছে তার বড় একটা কোম্পানি আছে, তুই ওখানে গিয়ে চেষ্টা কর, আল্লাহর রহমতে তোর চাকরি হয়ে যাবে। আচ্ছা আম্মু, যাচ্ছি। আমি রেডি হয়ে নিলাম। এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে হলো আমার আম্মু। আব্বুর বয়স হয়ে এসেছে, তাই আব্বু আর পড়াতে পারবে না। হ্যাঁ, আমার বাবা শিক্ষক। আমার একটা ছোট বোন আছে, এবার ক্লাস 10-এ পড়ে। আর আমি ডিপ্লোমা পাশ করেছি গত বছর। তারপর থেকে চাকরি খোঁজা, চাকরি তো আর হয় না। আজ না হয় শেষ চেষ্টাটা করি। তারপর রেডি হয়ে দরকারি কাগজপত্র নিয়ে বাসা থেকে বের হলাম। আব্বু মুখে সালাম দিয়ে ছোট বোনটা স্কুলে গেছে। বাসা থেকে না খেয়ে বের হতে হলো। কোনো রকম বাসে উঠে চলে গেলাম আঙ্কেলের কোম্পানিতে। খুব বড় একটা কোম্পানি, এখানে টাকা ছাড়া চাকরি পাওয়া মুশকিল। তা একবার চেষ্টা করে দেখি। ঢুকলাম, ঢুকে আমাকে বসতে দেওয়া হলো। কিছুক্ষণ পর একটা পিয়ন এসে আমাকে বলল, স্যার, বড় স্যার আপনাকে ডেকেছেন, আমার সাথে আসুন। আমি পিয়নের পিছন পিছন যাচ্ছি। আমাকে সেখানে নিয়ে যাওয়া হলো। দেখলাম এখানকার বস অতটা বয়স্ক না। আমাকে বসতে বললো আর আমার ফাইলটা চাইলো, আমি দিলাম। তারপর, দেখো আবির, তোমার বাবা তোমার সম্পর্কে আমাকে বলেছে, তাও আমি এমনি একজনকে তো আর চাকরিতে রাখতে পারবো না। তাও তোমার বাবা আমার খুব ভালো বন্ধু ছিলেন, তাই ওনার কথা না হয় তোমাকে চাকরিটা দিচ্ছি। আর যেহেতু আজ মাসের শেষ দিন, তাই আজ যাওয়ার সময় তোমাকে বেতন দিয়ে দেয়া হবে, সেটা চিন্তা তোমাকে করতে হবে না। কিন্তু আমি তোমার ট্যালেন্ট দেখতে চাই। আমি দেখতে চাই তুমি কেমন কাজ করো। এই নাও, এই ফাইলটা আমাকে 2 ঘন্টার মধ্যে শেষ করে দিতে হবে। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতে ধন্যবাদের কি আছে, তুমি তো আমার ছেলের মতোই। এটা করা তো আমার কর্তব্য। যাও, কাজটা করে দেখাও দেখি। কি আজব মানুষ, তাও চাকরিটা যেহেতু পেয়ে গেছি তাই কিছু তো করে দেখাতে হবে। পিয়ন এসে আমাকে আগের জায়গায় নিয়ে গেল। ফাইলটা খুলে দেখলাম কিছুক্ষণ, আরে এটা তো কোনো ব্যাপারই না। আধ ঘন্টা পর কাজ শেষ। বসের রুমের দিকে গেলাম, গিয়ে দেখি এখানে একটা মেয়েও আছে, মনে হয় বসের মেয়ে হবে। আমি বললাম, স্যার আসবো? আরে আসো আসো, কাজটা করতে পারোনি নাকি? তোমাকে দিয়ে আমি এটা আশা করিনি। না স্যার, কাজটা তো শেষ। কি, আধা ঘন্টার মধ্যে কাজ শেষ? দেখি ফাইলটা দেখাও তো। এই নিন। এই পর্যন্ত যতজনকে এই কাজটা দেয়া হয়েছে তাদের মধ্যে কেউ 3 ঘন্টার নিচে শেষ করে দিতে পারেনি, আর তুমি মাত্র আধা ঘন্টা কাজ শেষ করে দিলে। কি যে বলেন না, এটা তো খুব সহজ। এর থেকে সহজ কাজ আমি আর কোনোদিনও দেখিনি। বুঝলাম। তুমি যদি আরো 1 মাস আগে আমাদের কোম্পানিতে জয়েন করতে তাহলে তুমি প্রমোশন পেয়ে যেতা তাড়াতাড়ি। যাই হোক, বাদ দাও ওসব। এই দেখো, এই হচ্ছে আমার একমাত্র মেয়ে। আজ থেকে আমার বদলে ওই এই কোম্পানি দেখাশোনা করবে। মানে আজ থেকে ও তোমার বস। এবার মেয়েটা আমার দিকে ঘুরে তাকালো। এটা কেমনে হতে পারে? এ তো নীলা। হ্যাঁ, এই সেই নীলা যে আমার সাথে ডিপ্লোমায় একসাথে পড়তো। আমার খুব বেস্ট ফ্রেন্ড ছিল, আর আমরা একে অপরকে খুব ভালোবাসতাম। কিন্তু আমার ভুলের কারণে ওকে ভুল বুঝে সব সম্পর্ক শেষ করে দেই। তখনও খুব কেঁদেছিল আমার জন্য। তাও একেবারের জন্য ওর সাথে আমি দেখা করিনি। ও আমাকে দেখে অবাক হয়ে গেল। তারপর, আরে আবির, তুমি এখানে কাজ করো? জি ম্যাম, আজই জয়েন করলাম। তোরা কি একে অপরকে চিনিস? হ্যাঁ আব্বু, আমরা তো একসাথে পড়তাম। মনে আছে তোমার বার্থডেতে আমি একজনকে নিয়ে আসছিলাম? হ্যাঁ। এই সে। কি, তখন তো এই ছিল সেই? তখন তো অন্যরকম দেখা যাচ্ছিল। এই 2 বছরে এত চেঞ্জ। যাই হোক, সেটা বড় ব্যাপার না। মা, তুই তাহলে আমার কোম্পানি সামলা। ওকে নিয়ে আমি বাসায় গেলাম, আর ওকে বুঝিয়ে দিস কিভাবে কাজগুলো করতে হয়। ও যেরকমভাবে করছে তা সবই ঠিক আছে, কিন্তু তাও ওকে ভালোভাবে বুঝিয়ে দিস। আচ্ছা বাবা। এই বলে স্যার চলে গেলেন। আজ থেকে নীলাই আমার বস। কি আর করার, এটাই ভাগ্য। এখন যদি আমি নীলার কাছে ফিরে আসতে চাই তাও আমাকে মেনে নেবে না। স্যার চলে যাওয়ার সাথে সাথেই নীলা আমার ঠোঁটের সাথে তার ঠোঁট মিলিয়ে দিল, আর আমিও কেমন যেন তার সাথে মিশে গেলাম। না, এটা তো ঠিক না। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, কিন্তু ও আমার সাথে কখনোই সুখে থাকতে পারবে না। আমি ওকে ছাড়িয়ে নিয়ে বললাম, ম্যাম এটা কিন্তু ঠিক না, আপনি আমাকে কিস করতে পারেন না।
ওই, তুই কখন থেকে ম্যাম বলছিস? তুই আরেকবার যদি ম্যাম বলিস তাহলে তোর কিন্তু অবস্থা খারাপ করে দিব। আপনি আমার বস, তো আপনাকে তো ম্যাম বলে ডাকবো। ওই, তুই আবার আমাকে ম্যাম বললি? আচ্ছা, তোর সমস্যাটা কি? আমাকে মেনে নিতে কি সমস্যা? তুই কি আমাকে মরে যেতে বলছিস? সাথে সাথে ওর মুখে হাত দিয়ে চেপে ধরলাম। কি আর করবো, এই কথা বললে আমার খুব কষ্ট হয়। প্লিজ ম্যাম, এরকম কথা বলবেন না। আপনি যদি আরেকবার এই কথা বলেন তাহলে আমি চাকরি ছেড়ে চলে যাব। আমি এমনিই বললাম, আমি চাকরি ছাড়বো না এত সহজে। এই চাকরিটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তাহলে মেনে নিতে প্রবলেম কি? তুই তো আমাকে কোনোদিন কষ্ট দিতে চাস না। এই 2 বছর ধরে তুই যে আমাকে কষ্ট দিয়ে গেছিস, সেটা কি হবে? তুই যে 2 বছর ধরে আমাকে কাঁদিয়ে গেছিস, তার কি হবে? জানিস, আমি এই 2 বছর ধরে অনেক কষ্টে আছি। কাল আব্বু বলল যে তুই আসবি আব্বুর কোম্পানির চাকরির জন্য, তাই আমি আসছি। জানিস, তোকে আমি খুব ভালোবাসি, তাই তোকে যাতে আবার নিজের করে পেতে পারি, তার জন্যই আমি আব্বুকে বলে তোকে চাকরিটা দিয়েছি। আমাকে ফিরিয়ে দিস না। তুই যদি আমাকে আবার ফিরিয়ে দিস তাহলে আমি মরে যাব। আমি ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। কি আর করবো, আমার ভুলের জন্য মেয়েটা কষ্ট পাচ্ছে। 2 বছর আগে যখন আমি ওকে ছেড়ে চলে গিয়েছিলাম তখন ও নাকি খাওয়া দাওয়া বাদ দিয়েছিল, সারাদিন কান্না করতে করতে শরীর খারাপ করেছিল, আবার নাকি সুইসাইড করতেও গিয়েছিল, কিন্তু তাও পারেনি। ওর আম্মু তখন যদি না বাঁচাতো তাহলে হয়তো বা আমার সামনে এখন আর থাকতোই না। কিন্তু আমারও কিছু করার নাই। আমি যে ওকে বিয়ে করতে পারবো না, ও আমার সাথে থাকতে পারবে না। হ্যাঁ, এটা ঠিক যে বিয়ের পর আমি ওকে যা বলবো তাই করবে, কিন্তু ওর যদি কোনো কিছু চাইলে আমি যদি তাকে না দিতে পারি, সেটা যদি ও আমার কাছে ওই জিনিসটা চায়, আমার খুব খারাপ লাগবে। আমি ওকে ছেড়ে দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাব না, কিন্তু এখন তো অফিস টাইম। এখন যদি তুমি আমার সাথে এরকম করো তাহলে কেমন হবে বলো তো? তাতে আমার কিচ্ছু যায় আসে না। এটা এখন আমার কোম্পানি, বুঝতে পারছিস? আর আমি আমার হবু বরের সাথে আছি, তাতে কার কি? তা না হয় বুঝতে পারছি, কিন্তু আমার মুখে আঙ্গুল দিয়েই। না, কোনো কিন্তু না। দেখি, এই নাও তোমার বেতন। আমার হাতে টাকা দিল, কিন্তু কাজ তো এখনো বাকি আছে। ওই চুপ, তোকে বলছি না আমি যা বলবো তাই করবি? আর একটা কথা বললে আমি কিন্তু আর তোর সাথে কথা বলবো না। আমিও তো চাই, তাই মনে মনে বললাম। কিছু বললি? না তো, আমি আবার কি বলবো? না না, আমার মনে হয় তুই মনে মনে কিছু বললি। না সত্যি আমি কিছুই বলিনি। দেখ, আমি তোকে খুব ভালো করে চিনি। এখন তুই সত্যি করে বল, কি বললি তুই? আর আমি ভাবছিলাম আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। কি? সত্যি আমাকে খুব সুন্দর লাগছে? বাঁচা গেল, ওর প্রশংসা করলে ও খুশি হয়। আচ্ছা চলো, আমার সাথে চলো। কোথায়? শপিং এ। তোমার অবস্থা দেখছো, কিরকম পোশাক পরে আছো। তা ঠিক, কিন্তু আমরা চলে গেলে অফিস কে সামলাবে? সেটা তোমাকে নিয়ে ভাবতে হবে না। আব্বুর সেক্রেটারি আছে, ওই সব সামলে নিবে নে। আমি ওকে আগেই বলে রাখছিলাম। এখন চলো তো। আচ্ছা যাচ্ছি তো। আমাকে টানতে টানতে নিয়ে গেল। কি আর করার, চলে গেলাম ওর সাথে। ওর কথা না শুনলে আমাকে খুব মারতো। শপিংয়ে গিয়ে অনেক কেনাকাটা করলো, আর যাওয়ার সময় মিষ্টি কিনলো, আর জিনিসপত্রগুলো বিল দিয়ে দিল। আমাকে দিতে দিল না। আমারও কিছু কেনার ছিল, আব্বা আম্মুর জন্য আর আমার ছোট বোনটার জন্য, কিন্তু আর কেনা হলো না। যা কিনলো তাও একাই কিনলো। কী কিনলো আমি কিছুই জানি না, তার কারণ ও আমাকে কোনো কিছু দেখায়নি, শুধু ব্যাগগুলো আমাকে ধরে দিছে। ইস কি ভারী, আজ 100% শিওর আমি মারা যাব। এত কিছু কেউ কেনে নাকি? যাওয়ার সময় গাড়িতে করে যাচ্ছিলাম, ও ড্রাইভ করছিল, আমি ওর পাশে বসেছিলাম। কিন্তু ও কোথায় যাচ্ছে? 1 ঘন্টা পর আমরা আমার বাসার সামনে পৌঁছে গেলাম, কিন্তু ওইখানে কেন নিয়ে আসলো? আমাকে নামিয়ে দেবে নাকি? তাহলে এত কষ্ট করলাম, তার জন্য কিছুই দেবে না? এইভাবে গাড়ি থেকে নিচে নামলাম, ও নামলো, কিন্তু ও নামলো কেন? আমাকে আবার সব ব্যাগ ধরতে দিয়ে কলিং বেল চাপ দিলাম। যেহেতু ভাড়া থাকি, আব্বু শিক্ষক, তাই নিজেদের কোনো বাড়ি নেই, ভাড়া থাকতেই হয়। দরজা খুললো আম্মু। আম্মু নীলাকে দেখে অনেক খুশি। নীলা সালাম দিয়ে আম্মুকে জড়িয়ে ধরলো। আম্মু ওকে ভিতরে আসতে বলল, ও তো ভিতরে চলে গেল। এখন আমার কি হবে? আমাকে ভুলে গেল। জানি না নীলাকে বিয়ে করলে আম্মু আমাকে মনে রাখবে নাকি কোনোদিন রাখবেই না মনে। যাই হোক, আমি কষ্ট করে ভিতরে ঢুকলাম। দেখি আমার বোনটা মন খারাপ করে বসে আছে, কিন্তু ওর আবার কি হলো? ওর তখন স্কুলে থাকার কথা। আমি ওর কাছে গেলাম, ও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কি হলো, কান্না করছিস কেন? কি হয়েছে বল? স্কুল থেকে চলে আসলি কেন? তোকে কেউ কিছু বলেছে?
ভাইয়া আমাকে স্কুল থেকে বের করে দিছে, বলল যে টাকা না দিলে স্কুলে আসিস না। কাঁদিস না বোন, কালকে দিয়ে দেব। না, ও ওই স্কুলে পড়বে না। মানে? মানে সোজা কথা, ও আর ওই স্কুলে পড়বে না, ওকে ভালো স্কুলে পড়াবো। কিন্তু ওই তোমাকে বলছি না, অত মানে মানে করবা না। দেখি আপু, আসো তো। নীলা আমার বোনের কাছে গেল, গিয়ে ওর চোখ মুছিয়ে দিয়ে ওর কাছে দুটো ব্যাগ দিল। এখন বুঝতে পারলাম একে একে যতগুলো ব্যাগ ছিল সবগুলোই আম্মুকে দিল কিছু, আব্বুকে দিল কিছু, আর বলল, এতগুলো জিনিস নিতে পারলাম না। আরে আন্টি, আমি তো কিনে নেই, তোমার ছেলে আজ বেতন পাইছে, সেটাতে এত কিছু কিনে নিয়ে এসেছে, আর আমাকে কিছুই কিনতে দেয়নি। ও কি বলছে আবির? হ্যাঁ আম্মু, ও ঠিকই বলেছে, আমার চাকরিটা হয়ে গেছে, আর আমার বস ওই। বাহ, এটা তো ভালো কথা। যা, তোর আব্বুকে কথাটা বলে আয়। যাই তাহলে। বাবার কাছে গেলাম, দেখলাম খবরের কাগজ পড়ছে। বাবাকে সালাম দিয়ে মিষ্টি খাই দিলাম। বাবা খুব খুশি হলো তখন। বাবা, তোমার চাকরিটা হয়ে গেছে তাহলে? হ্যাঁ আব্বু, হয়েছে। দেখো তোমার জন্য কত কিছু নিয়ে আসছি। আমি তো কিছুই নিয়ে আসিনি, এগুলো সব নীলার পছন্দের। আমি জানিও না কি আছে এর মধ্যে। নীলা তো আমাকে পাঠিয়ে দিল, কি যে করি। তখন নীলা এসে হাজির, আব্বুকে সালাম দিল, তারপরে ব্যাগ থেকে একটা পাঞ্জাবি বের করে দিল। দেখে আব্বু খুব খুশি হলো। এত কিছু নিয়ে আসার কি দরকার ছিল? তা বাবা, একটা বিয়ে করে নাও তাহলে। কি যে বলো না আব্বু, বিয়ে করার জন্য মেয়ে পাবো কোথায়? আমি আছি তো। ওর কথা শুনে আব্বু অবাক। পিছন থেকে বোন আর আম্মু বলল, আমরা রাজি। তা বাবা, সবাই তো রাজি, তাহলে ওকে বিয়ে করে নাও। না আব্বু, আগে এখান থেকে বের হই, আগে একটা বাড়ি দেখবো, তারপর ওখানে গিয়ে তারপর বিয়ের চিন্তা। তুমি যেটা ভালো মনে করো। আরও অনেক কথা হলো। তারপর আমি আমার ঘরে চলে গেলাম। নীলা আমার পিছন পিছন আসলো। এসেই, ওই তুই আমাকে বিয়ে করবি না? করবো তো, রাগ করো কেন? তুই ওখানে গিয়ে কি বললি? যা বলছি তা তো সব সত্যি। দেখো, এখানে থাকা অবস্থায় আমি তোমাকে কেমনে বিয়ে করব? আমি কিছুই জানি না, তুই আমাকে বিয়ে করবি বাস। আমি আর কোনো কথা শুনতে চাই না, ওকে? ওকে। এখন তাড়াতাড়ি বল, আমাকে কবে বিয়ে করবি? 1 মাস পর। আচ্ছা, এই 1 মাস তোমার জন্য অপেক্ষা করে থাকবো। এইভাবে কাটছিল আমাদের দিনগুলো। এইভাবে 1 মাস কেটে গেল, তার সাথে প্রমোশনও পেয়ে গেলাম। কিন্তু আমি জানতাম না যে প্রমোশনের সাথে ফ্ল্যাটও দেয়। এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? কি আর করার, 1 মাস যেহেতু পার হয়ে গেছে, তাই ওকে বিয়ে তো করতে হবে। আর এখন তো একটা ফ্ল্যাটও পেয়ে গেলাম। ভাড়া বাসা থেকে সব কিছু নিয়ে গেলাম ফ্ল্যাটে। তাও মনে হচ্ছে ফাঁকা ফাঁকা। আসলে ফ্ল্যাটটা বড়, আর আমাদের আসবাবপত্র কম। আব্বু আম্মু এখন ভালোভাবে থাকতে পারবে। বোনটার কাছাকাছি ভালো কোনো স্কুলে পড়াশোনা করবে, অফিসও কাছাকাছি। কিন্তু আমার চিন্তা একটাই, এটা তো কাকতালীয় হতে পারে না। এর পিছনে নিশ্চয়ই নীলা আছে। এসব তার মানে নীলারই কাজ। নীলার সাথে কথা বলতে বলতে নীলা এসে হাজির হয়েছে। আরেক ঝামেলায় পড়লাম। তার কারণ ও এসে বিয়ের জন্য চাপ দেওয়া শুরু করছে। আর আমি কুককে ছেড়ে পালিয়ে যাচ্ছি নাকি? আমি আমার রুমে শুয়ে আছি। নীলা আম্মুকে রান্নার কাছে হেল্প করে আমার কাছে চলে আসলো। এসে নানান কথা বলতে লাগলো। আমার প্রশ্ন একটাই, নীলা একটা কথা বলি? বলো। তুমি আমাকে বিয়ে করতে চাও তাই না? কেন, তুমি আমাকে বিয়ে করতে চাও না বুঝছি? না, তেমন কথা না। তুমি আমাকে ছুঁয়ে বলো তো, এই ফ্ল্যাটটা কার? নীলা চুপ করে আছে। কি হলো, বলছো না কেন? আমি তোমাকে একটা প্রশ্ন করছি, এই ফ্ল্যাটটা কার? আসলে এই ফ্ল্যাটটা আমার। ও, বুঝতে পারছি। তাহলে এখানে থাকা যাবে না। ওই, তুই কিন্তু অনেক কথা বলছিস। জানিস এই ফ্ল্যাটটা আমার বাবা আমার নামে লিখে দিছে। যদি এখানে আমার স্বামী না থাকে তাহলে এটা দিয়ে আমি কি করব বল তুই? তাও আমাকে একবার বলা তো উচিত ছিল। আমি আমার টাকায় কিনতাম। তা আমি জানি তুই আমার জন্য সব কিছু করতে পারবি, কিন্তু আমি তোমাকে তো আর কষ্ট দিতে পারবো না। হায় হায়, এমএ বলে কি? ডায়লগ চেঞ্জ। আমার বলার কথা যেটা, সেটা এমএ বলছে। কি হলো, কি ভাবছো? কিছু না, বলো কি বলবা। আমাকে তাহলে কবে বিয়ে করবে? আমি কিন্তু আর এত অপেক্ষা করতে পারবো না। সেটা আমিও পারবো না, কিন্তু তুমি বিয়ের পর যে আমাকে ভালোবাসবে না, তখন আমি কি করব? ওই, তুই যদি আর একটা কথাও বলিস তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। এমনি কি বললাম আমি? তুমি এমন একটা কাজ করছো, আবার আমাকে বলনি। এটা কি ঠিক? আমি তো তোমার হবু বর, তাই না? আমাকে অন্তত একবার বললে আমি কি তোমাকে মানা করতাম? চুপ, আমি অত কিছু জানি না। আমাকে বিয়ে করবে কিনা করবে না। করব, কিন্তু তোমার আব্বু কি এই বিয়েতে রাজি হবেন? কেন হবে না? আব্বুই তো বলছে যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা করে নিতে।
তার মানে এসব প্ল্যান ছিল, তাই তো? হুম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আব্বুকে আসতে বলো আজ আমাদের বাসায়। আব্বু তো অনেকক্ষণ আগেই আসছে, আমার সাথে আঙ্কেলের সাথে কথা বলছে। কি কি কি? কি হলো, তুমি এরকম করছো কেন? তোমার শরীর ঠিক আছে তো? আপনারা ভাবতেছেন আমার কি হয়েছে? আসলে আমি অজ্ঞান হয়ে গেছি ওর কথা শুনে। এই মেয়ে তো তাড়াতাড়ি কেমনি কি? এসব ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে গেছি। চোখ খুললাম, চোখ খুলে দেখি বাসার সবাই, সাথে নীলাও আর সাথে আঙ্কেলও ছিল। আঙ্কেল বলা ভুল হবে, কারণ সে এখন আমার বস, সাথে নীলাও আছে। কিন্তু ও তো আমার বউ হবে, তাহলে ওকে কেন আমি বস বলতে যাব? সবাই আমার রুমে আলোচনা করলো। বিয়ে হবে আজ থেকে 15 দিন পর, আপনাদের সবাইকে আমন্ত্রণ করলাম, তাই আপনারা সবাই আসবেন আমাদের বিয়েতে। বিয়ের এখনও দেরি আছে। নীলার বস চলে গেল। আমি বসে বসে গাঁজা খেতে মন চাচ্ছিল, কিন্তু তার কোথায় পাবো? কেনাকাটা করতে এখনও 7 দিন বাকি আছে। এই 7 দিন শান্তি মতো থাকতে পারবো, তারপর আমি সারা জীবনের জন্য লকডাউন। এই লকডাউন সেই লকডাউন, এটা আপনারা বুঝবেন না, আর বুঝলেও প্রকাশ করবেন না। তাহলে আমার অবস্থা তো খারাপ, কি আর করার, কাল অফিসে যেতে হবে। রাতে আব্বু আম্মুকে আগে খেয়ে ঘুমাতে বললাম, তার কারণ তাদের বয়স হয়েছে, এইভাবে তো আর চলতে দেওয়া যায় না। আর আমার বোনটারও সামনে পরীক্ষা, তার জন্য দোয়া করবেন। আমি রান্নাঘরে গিয়ে থালা বাসন সব ধুলাম। এগুলো করে অভ্যাস হয়ে গেছে, আর আমি এগুলো পারি, আবার রান্নাও করতে পারি। রাত 8:30, আব্বু আম্মু গভীর ঘুমে। তখন বোন আমার রুমে আসলো পড়া বুঝিয়ে নেওয়ার জন্য। আমার সামনে পড়ছে, আমি শুনছি, কিন্তু একটা জিনিস আমার মাথায় এখনো ঘুরছে। আমার বোন কখনোই আমার কাছে পড়তে আসে না, তার কারণ না পড়লে আমি বকা দেই। তাহলে আজকে সে আমার কাছে আসছে কেন? এই কথাটি কয়েকদিন হলো চিন্তা করতে করতে মাথারও একটা চুলই পেকে গেছে। বোনের হাতটা ধরলাম, হাতে একটা পুতুল দিয়ে বললাম, আচ্ছা তুই তো কোনোদিন আমার কাছে ভয়ে পড়তে আসিস না, তাহলে আজকাল তোর কি হয়েছে? দেখ সত্যি করে বল, আমি তোকে একটা সুন্দর পুতুল দিছি, এখন তুই বল তো ব্যাপারটা কি? আসলে ভাবি বলেছিল যে তোমার উপর নজর রাখতে, তুমি অন্য কোনো মেয়ের সাথে প্রেম করো নাকি? আমাকে কেউ মেরে ফেলা, মনে মনে চিল্লাইতেছি, হাসবো না কাঁদবো বুঝতেছি না। এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। বোনের পরে শেষ হতেই ও ঘরে চলে গেল। আমিও আর এত কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। কি স্বপ্ন! কিন্তু স্বপ্নের মধ্যে নীলা আমাকে সবসময় মারে। যদি বিয়ের পরে মরে তাহলে কি করব? ঘুম ভেঙে গেল। এটা কি হলো? আমি তো থাক, আর পিছনে না যাই। ফজরের নামাজ পড়ে একটু হাঁটতে গেলাম। এসে দেখি আব্বু আম্মু নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। আমি হালকা নাস্তা বানিয়ে ফেললাম, তাদের উঠতেও দেরি হয় না। তারা পুরো খাবারটা খেয়ে তারপর আমি অফিসে চলে আসলাম। কি আর করবো, আব্বু আম্মুর খেয়াল আমাকে রাখতেই হয়। অফিসে এসে আমার কেবিনে বসে আছি, হঠাৎ পিয়ন এসে বলল, স্যার, আপনাকে ম্যাম ডাকছে। কতবার বলবো আপনাকে, আপনি আমাকে স্যার বলবেন না? আমি আপনার ছেলের বয়সী, আর যদি স্যার বলেন তাহলে কোনোদিন আপনার কথা আমি শুনবো না। শুনেই তার চোখের কোণে পানি চলে আসলো। আমি গেলাম, গিয়ে দেখি অনেক কাজ পড়ে আছে। তারপরও 23টার মতো ফাইল হবে। এত কাজ করতে করতে আমি শেষ হয়ে যাব। তখনই, নীলা, এত কাজ না করলে হয় না? মিস্টার আবির, এটা তোমার বাসা না, এটা অফিস, তাই এখানে নাম ধরে ডাকা যাবে না। আর এমনিতেও আমি তোমার বস, বুঝতে পারছেন? জি ম্যাম। এই বলে আমি চলে আসলাম, আর আসার সময় সব ফাইল আমাকে নিয়ে আসতে হলো। কিন্তু আজ নীলার কি হলো? ও তো আমার সাথে কোনোদিন এরকম ব্যবহার করে না। এখন মনে পড়ছে, আজ বাসা থেকে যখন আমি অফিসের জন্য বেরোচ্ছিলাম তখন রাস্তায় জ্যাম ছিল, তাই আজকে আসতে দেরি হয়েছে অফিসে। আসলে আমি প্রতিদিনই বাসে করে আসি, আজও আসতেছিলাম। জ্যামের মধ্যে আটকা পড়ায় আমার পাশে সিট ফাঁকা। কলেজে পড়ে এক মেয়ে এসে আমার পাশে বসলো। আমি কিছু বললাম না। 2 মিনিট পর, হাই, আমি নদী। আপনার নাম কি? আমি আবির। ওহ, আপনি অফিসে যাচ্ছেন? হুম। আচ্ছা, আপনার নাম্বারটা দিন তো। কেন? না, এমনি আর কি। আপনার সাথে এতক্ষণ কথা বললাম, নাম্বার দিবেন না? হায় হায়, এ মেয়ে বলে কি? কথা বলার 3 মিনিটও হয়নি, আর এ মেয়ে নাম্বার চায়? না না, দেয়া যাবে না। আর এমনিতে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, বুঝতে পারছেন? ওহ, এটা তো ভালো কথা। তা দাওয়াত দিবেন না? দিলাম তো, চলে আসেন। তা বললেই হলো, বিয়ের কার্ড দেন। আমার কাছে নাই তো এখন। তাহলে নাম্বার দেন। কেন? বললাম তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাও নাম্বার দিয়ে কি করবেন? আরে মিস্টার, আপনি তো অনেক কথা বলেন দেখতেছি তো। নাম্বার দিতে বলছি, নাম্বার দেন। আমি যদি আপনার বিয়েতে আসি, আপনি তো কার্ডই দেননি। যদি আমাকে ঢুকতে না দেয় তাহলে? এটা তো ঠিক। ওই জন্যই আপনার কাছে নাম্বার চাইছিলাম। আচ্ছা লেখেন, 017। থ্যাঙ্কস।
বাহ, কি সুন্দর হাসি। তারপর অনেক কথাই হলো, আমার ফেসবুক আইডিও নিল। এখন বুঝতে পারছি নীলা কিসের জন্য রাগ করে আছে, কিন্তু এটা তো নীলার জানার কথা না, তার কারণ ও তো ওখানে ছিল না। ও তোর গাড়িতে আসে, তাহলে আমার সাথে কেমনে দেখবে? ও আবার ওই বাসে উঠেনি তো। এসে ভাতে হতে দেখি নীলা আমার কাছে আসলো। ম্যাম কিছু বলবেন? আপনারা চাকরি করতে হবে না, আপনি যেতে পারেন। আমি তো অবাক হয়ে গেলাম। সেসব আমি জানি না, আপনাকে যেতে বলছি, আপনি চলে যান। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না, বললাম না আপনি ভালোই ভালোই বের হবেন, নাকি আমি সিকিউরিটিকে বলবো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে? না থাক ম্যাম, আমি যেতে পারবো। এই বলে আমি উঠে চলে আসতে যাব, তখনই নীলাকে বললাম, নীলা আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমাকে কোনোদিনও ভুল বোঝো না। আমি শুধু তোমাকে ভালোবাসি আর তোমাকে ভালোবাসবো। আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না। ভালো থেকো। এই বলে আমি চলে আসলাম। আপনারা কি ভাবছেন আমি কষ্টে আছি? আরে না, আমি আরও সুখে আছি। আমি জানি নীলা আমার কাছে ঠিকই ফিরে আসবে। আমিও দেখতে চাই নীলা কতক্ষণ থাকতে পারে আমার সাথে কথা না বলে। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আব্বু আমাকে সব খুলে বললাম, সাথে নীলার আব্বুকেও। আসলে নীলার আব্বুকে আমি বাসায় গিয়ে দেখতে পাই। আমি সবাইকে বলে দিলাম কি কি করতে হবে, আর আমি আঙ্কেলের কাছ থেকে বাসার চাবি নিয়ে চলে গেলাম নীলার বাসায়। আমি নীলার রুমে শুয়ে আছি, তার কারণ আমি জানি নীলা এখন আমার বাসায় যাবে। আমি আরামসে ঘুমাচ্ছি নিশ্চিন্তে, আর ওইদিকে নীলা। না, কাজটা ঠিক হয়নি। কি ঠিক হয়নি ম্যাম? আমি ওকে ভুল বুঝে তাড়িয়ে দিলাম, এখন যদি ও আমাকে মেনে না নেয় তাহলে কি হবে? চিন্তা করেন না ম্যাম, আপনি এখন স্যারের কাছে গিয়ে ক্ষমা চান, তাহলেই হবে। ঠিক বলছো, কিন্তু অফিস কে সামলাবে? কেন ম্যাম, আমি আছি তো। তুমিও তো নতুন এসেছো, তুমি পারবে না এগুলো। ওই তুই যা তো, তোর জন্য শুধু শুধু ছেলেটা কষ্ট পাইলো, আবার তুই এখানে আমার সাথে নাটক করছিস। ওই, তুই আমার সাথে তুই তুই করে বলছিস কেন? আমি তোর বস না? তুই আমার বস, কিন্তু তুই আমার বান্ধবীর কথাটা মনে রাখিস। আচ্ছা, আমি ওকে সরি বললে ও কি আমাকে মেনে নিবে? ওই তুই গেছিস তাড়াতাড়ি গিয়ে দেখ ও কোনো কাণ্ড করে বসলো না তো। আচ্ছা যাই, আর তুই এদিকটা সামলে নিস। ওকে। নীলা আমার বাসায় চলে আসলো, কিন্তু আমায় খুঁজে পেল না। তখন আম্মু। কি হয়েছে মা, কাকে খুঁজছিস? আম্মু, তোমার ছেলে কোথায়? ও, বলতে ভুলেই গেছিলাম, নীলা আমার আম্মুকে মা বলে ডাকে। কেন? ও তো তোর সাথে আসার কথা, তোর সাথে দেখছি না যে। ও তো দুপুরে অফিস থেকে চলে গিয়েছিল, বাসায় আসেনি, তাহলে কোথায় গেছে? আমি তো জানি না, আমাকে তো কিছুই বলেনি। আচ্ছা, তোদের মধ্যে কি কিছু হয়েছে? আম্মু। এই বলে আম্মুকে জোরে ধরে কাঁদতে শুরু করে দিল। আচ্ছা, কি হয়েছে বলতো? আম্মু, আমি না ওকে খুব বকা দিচ্ছি, আর ওকে অফিস থেকে বের করে দিচ্ছি। কেন? আমার ছেলেটা আবার কি দোষ করলো? জানো আম্মু, ও না আজকে অন্য একটা মেয়ের সাথে অফিস পর্যন্ত আসছিল, সারা রাস্তায় কথা বলছে ওই মেয়েটার সাথে। কথা বলেছে তো, কি হয়েছে? এত ওকে ভালোবাসে না? তাই তো ওকে ভুল বুঝে বের করে দিচ্ছি। বুঝতে পারছি। এখন আমি কি করব? কোথায় খুঁজবো? চিন্তা করিস না, ও ঠিকই ফিরে আসবে। তুই তোর বাসায় যা, গিয়ে ফ্রেশ হয়ে নে। ও আসলে আমি তোকে খবর দিব। সত্যি আসবে তো? আরে ও আমার ছেলে, আমি ছাড়া ওকে কেউ আর ভালো চেনে না, বুঝলি? আচ্ছা চাই, আসলে আমাকে বলো কিন্তু। নীলা চোখ মুছতে মুছতে ওর বাসায় চলে গেল। ততক্ষণ আম্মু আমাকে সব খুলে বলল। আমি সেই অনুযায়ী রেডি হয়ে থাকলাম। কখন নীলা আসে। নীলা তার বাসায় পৌঁছে গেল। নীলামা, এই যে নে, এটা তোর বাসায় কেউ একজন দিয়ে গেছে। কি আব্বু এটা? আমি জানি না, চিঠি হবে, তুই ফ্রেশ হয়ে পড়ে নিস। আচ্ছা। নীলা তার রুমে চলে গেল। গিয়ে চিঠিটা খুলে দেখলো, যেটা আমি লিখেছিলাম। তা কি লিখেছিলাম সেটা না আপনাদের শুনিয়ে দেই। সেখানে শুধু এতটুকুই লেখা ছিল যে ভালো থেকো, আর কিছুই লিখিনি। এটা দেখে নীলা চিৎকার করে কান্না শুরু করে দিল। আমি মনে হয় একটু বেশি বেশি করে ফেলেছি। তখন, প্লিজ আবির, আমার কাছে ফিরে আসো। আমি আর কোনোদিন তোমাকে সন্দেহ করব না, আমি আর কোনোদিন তোমার উপর রাগ করব না, আমাকে ক্ষমা করে দাও। সত্যি তো? আমাকে আর কোনোদিনও ভুল বুঝবে না? সত্যি বলছি, আমি আর কোনোদিন তোমাকে ভুল বুঝবো না। আমাকে অনেক ভালোবাসবে? আমি তোমাকে অনেক ভালোবাসবো, প্লিজ দাও, আমার কাছে ফিরে আসো। এই যে আমি যে তোমার পিছন থেকে কথা বলছি, তাও কাঁদছো কেন? কি? এবার নীলা পিছনে তাকালো। আমাকে দেখে প্রচুর খুশি হলো, আমাকে জড়িয়ে ধরলো। আর এত টাইট করে ধরে আছে, আমি সত্যিই মরে যাব ও যদি শক্ত করে এভাবে জড়ে থাকে। আমি ওকে কিস করলাম। ও খুব লজ্জা পেল।
যখন আমাকে কিস করলো তখনও তো লজ্জা পেল না। তাহলে বাদ দে এসব, এগুলো আপনারা বুঝিয়ে নেন। এ মেয়ে, খাদো কেন? সরি, আর কোনো দিন এরকমটা হবে না। আমি জানি তো। এখন আমাকে যদি না ছাড়ো তাহলে আমি যে মরে যাব। ছাড়ছি না, আমাকে ক্ষমা করে দিছো তো? একটা শর্তে ছাড়তে পারি। কি সত্য? তুমি যা বলবে আমি তাই করব। পারলে আমার যত টাকা আছে সব নিয়ে নাও, তাও আমাকে ছেড়ে যেও না। এই মেয়ে, তোমাকে আমি ভালোবেসে ভুল করে ফেলেছি। কেন কেন? আমি তোমাকে টাকার জন্য কোনোদিনও ভালোবাসিনি। যদি টাকার জন্য কাউকে ভালোবাসতাম তাহলে আমি কবে জান্নাতকে বিয়ে করে ফেলতাম। আবার ওর কথা কোথা থেকে আসছে? আমাকে ক্ষমা করবা কি না? একটা শর্তে, আমার সাথে হোটেলে চলো। কেন? আমার সাথে এক রাত কাটাতে হবে, পারবা নাকি? তোমার জন্য আমি সব করতে রাজি। আচ্ছা তাহলে পিছনে ঘোরো, যা বলছি তাই করো। নীলা পিছনে ঘুরলো, আমি চোখ বেঁধে দিলাম নীলার। আপনারা কি ভাবছেন আমার সাথে কি করব? আমি ওকে নিচে নিয়ে গেলাম আর ওর চোখটা খুলে দিলাম। তখন সারপ্রাইজ, সবাই একসাথে বলে উঠলো। আমাদের পরিবার আর নীলার পরিবারে সবাই ছিল। আজকে নীলার জন্মদিন, আর নীলা এই কথাটা জানতোই না। ও সবাইকে দেখে চমকে উঠলো, ওর বার্থডে উইশ করলো, ও কেক কাটলো, সবার প্রথম আমাকে খাওয়ালো। একে একে সবাইকে খাওয়ানো শেষ, আর তখন আমাদের বিয়েটাও হয়ে গেল। যেরকম অবস্থায় আছি সেরকম অবস্থাতেই বাসায় নিয়ে গেলাম ওকে। যেহেতু ধুমধাম করে বিয়েটা হয়নি, এতে আমি খুশি। আমি ওকে কোলে করে নিয়ে গেলাম। ও লজ্জার কিছুই বলতে পারলো না, বলবে কেমনে? সারপ্রাইজ ছিল এরকম, আর ওর গিফটও ছিল যে ওকে বিয়ে করা। এখন মেয়েটা আর কষ্টই পাবে না। আম্মু আর বোন আমাকে রুম থেকে বের করে দিয়ে বললো, একটু পরে আয়। হ্যাঁ, আমি এতক্ষণ কি করব? ছাদে গেলাম, ফোন টিপছি, তখন অচেনা নাম্বার থেকে ফোনটা ধরলাম। ওপাশ থেকে একটা মেয়ে সালাম দিল, আমি জবাব দিলাম। হ্যালো, আমি নদী। ও, তা আপনি কেমন আছেন? জি ভালোই আছি, আপনি কেমন আছেন? আর আপনার যে বিয়ে হয়েছে তা তো বললেন না। আপনি কেমনে জানলেন যে আমার বিয়ে হয়েছে? আমি তো বিয়ের কথা কাউকে বলিনি। ও, বুঝতে পারছি, আপনি আমাকে চিনতে পারলেন না। না তো, আপনাকে চিনি আমি কি করব? আমি তো শুধু আমার বউকে চিনি। এখন বউ পাইয়া আমারে ভুলে যাও তুমি, তাই না? তা তুই কোথায়? তুমি আমাকে চিনতে পারছো? কেন চিনব না? তুই যে আমার বউয়ের বান্ধবী আর তার সেক্রেটারি, আমি তো তোমাকে চিনবই। তা তখন আমার সাথে নাটক করার কি দরকার ছিল? তোমার জন্য আমাকে কত কথা শুনিয়ে দিল। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। তা বউ ছেড়ে ছাদে কি করছো? তাতে তোমার কি? আর তুমি কিভাবে জানলে যে আমি ছাদে আছি? তুমি খেয়াল করোনি? তোমার বাসার সামনে আমার বাসা, একটু সামনে তাকাও। তাকালাম আর দেখলাম তাকে। হ্যাঁ, তার মানে মেয়েটা এতক্ষণ আমার উপরে নজর রেখেছে, আমাকে কেস খাওয়াই দিছিল। যাই হোক, মন খারাপ করে লাভ নাই। আমি ফোনটা কেটে যেই রুমে যাব তখনই দেখি নীলা আমার পিছনে দাঁড়িয়ে আছে। হায় আল্লাহ, এইবার মরছি। এখন একমাত্র মহান আল্লাহ তাআলাই পারে বাঁচাতে। আমি ওকে কিছু বলার আগেই আমাকে নানান কথা শুনিয়ে দিয়ে চলে গেল। আমি চলে গেলাম তার পিছু পিছু। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। তখন পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহায় লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না গো। ইস, তুমি এত সুন্দর গান পারো? পারি তো, আরো শোনাবো নাকি? না না, আর শোনাতে হবে না, আমার কেমন কেমন জানি করছে। কেমন কেমন করছে? ইস, সব আমি বলবো নাকি? কিছু কিছু তো তোমারও বুঝে নিতে হবে। আমি কি বুঝবো? তুমি একটু বুঝাই বলো না। প্লিজ, আমি আর থাকতে পারছি না। বুঝতে পারছি তোমার কি হয়েছে। চলো, অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিই। আচ্ছা চলো। নামাজ শেষ করে ওকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। ও নিজে থেকে আমাকে কিস করলো। আর তারপর তো ইতিহাস। এসব আপনাদের শোনা যাবে না। এসব শুনতে হলে বা জানতে হলে আপনারা বিয়ে করে নেন। আর যারা বিয়ে করেছেন তারা তো জানেনি কি হয়েছে। তো বন্ধুরা, গল্পটি অবশ্যই ছোট ছিল, তবুও কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর নতুন গল্প শীঘ্রই আসছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।